হ্যালো, গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানুষ স্যার। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও নতুন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করবার জন্য। তো তোমরা সবাই প্রস্তুত আছো আজকের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করবার জন্য? আচ্ছা, তো এই যে আমরা লাস্ট কয়েকটা ক্লাস ধরে বিভিন্ন অনুশীলনী প্রশ্ন পর্ব আলোচনা করছি, এটা তোমাদের কেমন লাগছে বলো একটু, আমি শুনি। ভালো লাগছে? আচ্ছা, এই যে প্রশ্ন উত্তর পর্ব আমরা আলোচনা করছি, এটা কি তোমাদের কোনো উন্নতি হচ্ছে বা তোমাদের কোনো লাভ হচ্ছে, কি মনে হয় তোমাদের? আচ্ছা, সবাই খুব ভালো কথা বলেছো যে হ্যাঁ, এটা খুব আমাদের কাজে লাগছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি খাতায় নথিবদ্ধ করে রাখা হয়, তাহলে আমরা সেখান থেকে খুব সহজেই পরবর্তীতে এখান থেকে আমরা এর প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবো প্রয়োজন মতো। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি খাতায় নথিবদ্ধ রাখো, পরীক্ষার সময় প্রস্তুতি নিতে তোমাদের কিন্তু খুব সুবিধাই হবে। আলাদা করে বিভিন্ন শর্ট প্রশ্নের জন্য তখন তোমাদের সময় নষ্ট করতে হবে না, এগুলোকে গুছিয়ে রাখলে সেটা তোমাদের কাজে লাগবে, তাই না? আচ্ছা, প্রথম দিনে আমরা কি বিষয় সম্পর্কে বা কোন প্রশ্ন আলোচনা করেছি? 1 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন, তাই তো? বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নেওয়া, সেই সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে আলোচনা করেছি। তো এইগুলো প্রত্যেকটা 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো কি ছিল? 4টি করে অপশন দেওয়া ছিল, সেখান থেকে সঠিক যে উত্তরটি হবে সেই উত্তরটিকে নির্দিষ্টভাবে লিখে নেওয়া, তাই তো? এটাই ছিল আমাদের পূর্বের দিনের আলোচনার মূল বিষয়বস্তু। তো দেখবে আমরা যখন যেহেতু অনেকগুলো বই থেকে তার অনুশীলনী যখন আমরা মূল্যায়ন করছি বা প্র্যাকটিস করছি, দেখবে বিভিন্ন প্রশ্ন একবার বা দুবার বা আরো হয়তো বেশিবার রিপিট হতে পারে, তাহলে সেটা কিন্তু তোমাদের জন্য ভালো। তোমরা বুঝতে পারছো যে যে প্রশ্ন যতবার রিপিট হচ্ছে তার মানে সেই প্রশ্নের গুরুত্ব অনেক বেশি এবং সেই প্রশ্ন সব লেখকদের কাছেই বেশি গুরুত্ব পেয়েছে, তাহলে সেগুলো আরো বেশি করে আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে এই বিকল্প প্রশ্নগুলির পরে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ওই একই অধ্যায়ের শূন্যস্থান পূরণ, এবং শুধু শূন্যস্থান পূরণই নয়, তার সাথে সাথে আমরা সত্য মিথ্যা অর্থাৎ ঠিক ভুল, যে একটা উদ্ধৃতি বা একটা বিবৃতি, একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই লাইনটা সঠিক না ভুল সেই সম্পর্কে আমাদেরকে ডিসিশন নিতে হবে। ঠিক হলে ঠিক, আর ভুল হলে কেন সেটা ভুল বা তার সঠিক কারণ কি সেটা কিন্তু সঠিকভাবে জেনেই তবে সেটাকে আমি ভুল বলে মেনে নিতে পারবো। ঠিক আছে, এইটুকু বোঝা গেল তাহলে সবার? আচ্ছা, আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আজকেরও কিন্তু এই প্রশ্ন উত্তরগুলোকে সঠিকভাবে খাতায় নথিবদ্ধ করতে হবে। সঠিকভাবে নথিবদ্ধ করলে ঠিক আগের দিনের প্রশ্ন উত্তরের পরেই তোমরা স্টেপ বাই স্টেপ এই প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে, যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখবে আজকেও যখন আমরা বিভিন্ন শূন্যস্থান পূরণ নিয়ে বা সম্পর্কে আলোচনা করব, তখন সেই বিকল্প প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছিলাম, সেখান থেকে কিছু প্রশ্ন কমন পাবো। তো আজকে আমি শুরুতেই বলছি, আমি কোনো প্রশ্নের উত্তর বলবো না, আগের দিনও বলিনি। শুরুতে তোমরা চেষ্টা করবে, তোমরা যদি না পারো এবং তোমাদের কাছ থেকে যদি সঠিক উত্তরটা না আসে, তখন আমি সেটাকে কারেকশন করে সঠিক উত্তরটা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তো চলো আজকে শুরু করি আমরা। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু থাকবে এই যে পঞ্চম অধ্যায় আবহবিকার যে অধ্যায়টি রয়েছে, সেই আবহবিকার অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব আলোচনা, যেটা আজকে দ্বিতীয় পর্ব।
এই দ্বিতীয় পর্ব আজ আমরা আলোচনা করব। ঠিক আছে, আজ দেখো প্রথমে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার। তাহলে এখানেও যদি আমরা 10টি শূন্যস্থান পূরণ থাকে, আমরা কিন্তু এখানে 10-এ 10 পেতে পারি, তাই না? তাহলে এখানে নাম্বার হিসাবে দেখি তোমরা কে কতগুলো নাম্বার পেতে পারো। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে প্রশ্নটা দিয়েছে দেখো, প্রথম প্রশ্ন বলছে খই ভবনের সঙ্গে ড্যাশ শব্দটি অত্যন্ত জড়িত। তাহলে আমরা খই ভবন কাকে বলা হয় সেইটা আমাদেরকে একটু মনে করতে হবে। কি মনে করতে হবে? যে খই ভবন যে আবহবিকার জাত বিভিন্ন পদার্থ এবং প্রাকৃতিক শক্তি, যেটা নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ, তার ফলে শিলাস্তর বা চূর্ণ বিচূর্ণ শিলাস্তর যখন অপসারিত হয়ে অন্য কোথাও গিয়ে সেটা স্থান পাওয়া যায়, সেটাকে আমরা বলছি খই ভবন। তাহলে আবহবিকারের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? একদম ঠিক, চূর্ণ বিচূর্ণ পদার্থ সেই নির্দিষ্ট স্থানে পড়ে থাকতো। আর খই ভবনে সেই পদার্থের অপসারণ হচ্ছে। তার মানে এখানে খই ভবনের সঙ্গে কোন শব্দটি জড়িত? অপসারণ শব্দটি জড়িত। তাহলে বোঝা গেল খই ভবনের সাথে অপসারণ শব্দটি অত্যন্ত জড়িত। আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া। আচ্ছা, কেন বলো তো আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া? দেখি কে বলতে পারে। আচ্ছা, তাহলে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ উৎপন্ন পদার্থগুলো সেই নির্দিষ্ট স্থানেই পড়ে থাকে, তার পদার্থের জায়গা পরিবর্তন হয় না, তাই সেটা স্থিতিশীল। খুব ভালো। কিন্তু খই ভবন একটি ড্যাশ প্রক্রিয়া। পদার্থের যদি অপসারণ হয়, সেই চূর্ণ বিচূর্ণ ভেঙে যাওয়া পদার্থ যদি একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যায়, সেটা কি প্রক্রিয়া হবে? সেটা হবে একটি গতিশীল প্রক্রিয়া। একদম ঠিক বলেছো তোমরা, সঠিক উত্তর হবে এটা একটা গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে পর্বতের পাদদেশে শিলাখণ্ড গঠিত ভূমিরূপ কি নামে পরিচিত বা ড্যাশ। তাহলে পর্বতের পাদদেশে দেখবে বিভিন্ন জায়গায় শিলাখণ্ড হিসেবে, অর্থাৎ আমরা যার উপরে নির্দিষ্ট স্তরের উপরে আমরা বসবাস করছি, একটা মাটির স্তর, মৃত্তিকার স্তর, সেটাকে কি বলা হয় বলতো? হ্যাঁ, শক্ত শিলার স্তর আবরণ লক্ষ্য করা যায়, সেটাকে আমরা ভূপৃষ্ঠ বলি। একদম ঠিক, কারণ শিলাখণ্ড গঠিত ভূমিরূপ পর্বতের ঠিক পাদদেশে, আর পর্বত উঁচু হয়ে আছে বলে সেই জায়গাটাকে আমরা কি বলছি? পাহাড় বা পর্বত হিসাবে আমরা সেটাকে চিহ্নিত করছি। সেই জন্য পর্বতের ঠিক পাদদেশে শিলাখণ্ড, শিলার বিভিন্ন খণ্ড খণ্ড, সেগুলো এবার বিভিন্ন কারণে মৃত্তিকা সৃষ্টি হয়েছে, কোথাও শক্ত শিলাখণ্ড লক্ষ্য করা যায়। এই যে ভূমিরূপ, সেটাকে আমরা তাহলে ভূপৃষ্ঠ বলছি। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন এবার কি বলছে? পরবর্তী প্রশ্ন, শিলা আওয়াজ করে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে যখন পরিণত হয়, যে যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে, সেটা কি ধরনের প্রক্রিয়া বলে তোমাদের মনে হয়? দেখো, এখানে উল্লেখ করে দিয়েছে যে এটা একটি যান্ত্রিক আবহবিকার। কোথায় হয়, কিভাবে হয়? শিলার মধ্যে এই আওয়াজ করে করে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয় এই প্রক্রিয়া, তাই না? তাহলে এই যে প্রক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, এটা যান্ত্রিক আবহবিকারের কোন পদ্ধতিতে কাজ করে? তাহলে প্রথমে আমাদের যান্ত্রিক আবহবিকারের যে শ্রেণীবিভাগ রয়েছে, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদেরকে মনে করতে হবে। প্রথমে রয়েছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। প্রস্তরচায়ী খণ্ডীকরণে কি কোনো আওয়াজ হয়?
হয় না। তারপরে বলা হচ্ছে স্বল্পমোচন, যেটা পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে যায়, সেখানে কি আওয়াজ হয়? হয় না। তারপরে ক্ষুদ্র কণা বিসরণ, এই ক্ষুদ্র কণা বিসরণে কিন্তু মরু অঞ্চলে বিষমসত্ত্ব শিলা হওয়ার জন্য প্রত্যেকদিন দুপুরের পরে বিকেল বেলার দিকে বন্দুক থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ শোনা যায়। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু এই উক্তির সাথে মিলে যাচ্ছে। সেই জন্য এই ধরনের যান্ত্রিক আবহ বিকারকে কি বলা হয়? ক্ষুদ্র কণা বিসরণ বলা হয়। একদম তোমরা ঠিক বলেছ, ক্ষুদ্র কণা বিসরণ বলা হচ্ছে। কোথায় দেখা যায় এটা বেশি? উষ্ণ মরু অঞ্চলে এই ক্ষুদ্র কণা বিসরণ দেখতে পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কার্স্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ড্যাশ প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে? তাহলে কার্স্ট অঞ্চল, এই কার্স্ট অঞ্চল বলতে কি ধরনের অঞ্চলকে বোঝানো হয়? একদম ঠিক, কার্স্ট অঞ্চল বলতে আমরা কিন্তু চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলকেই বুঝি, তাই তো? তো এই চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে রাসায়নিক আবহবিকার হয় সেটা আমরা জানি, এবং এখানে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে কি ধরনের রাসায়নিক আবহবিকার এই চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে ঘটে থাকে। একদম শুরুতে হচ্ছে অঙ্গার যোজন বা কার্বনেশন। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে জল এবং অ্যাসিডযুক্ত বৃষ্টি যুক্ত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়, তাই না? তাহলে এইটাই হচ্ছে প্রক্রিয়া, যেটা হচ্ছে কার্বনেশন বা অঙ্গার যোজন আমরা বলতে পারি। এই কার্স্ট অঞ্চলে, চুনাপাথর গঠিত অঞ্চলে দুটি উল্লেখযোগ্য ভূমিরূপ লক্ষ্য করা যায়। একদম ঠিক, স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট। যে চুনাপাথরের গুহা, সে চুনাপাথরের গুহার উপর থেকে যদি নিচের দিকে ঝুলে ঝুলে আসে তাহলে সেটাকে বলা হয় স্ট্যালাকটাইট, আর ওপর থেকে জলকণা নিচের দিকে এসে পড়তে পড়তে সেটা উঁচু হয়ে যায়, সেটাকে আমরা বলবো স্ট্যালাগমাইট। তাহলে এই ভূমিরূপগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এক্ষেত্রে কার্স্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের কোন প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে? অঙ্গার যোজন প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে। তোমরা যদি কোনোদিন আমাদের, বিশেষ করে আমি যেখানটায় গেছিলাম, গিয়ে এই স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট নিজে চোখে দেখেছি, দেখে খুব আনন্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বোরা কেভস বা বোরা গুহা বলা হয়। এখানে যদি তোমরা কোনোদিন যাও, অর্থাৎ ভাইজ্যাক এই অঞ্চলে, তাহলে কিন্তু বোরা কেভস তোমরা দেখতে যেতে পারো। এখানে চুনাপাথর গঠিত অঞ্চল খুব ভালোভাবে দেখার ব্যবস্থা রয়েছে, আমরা সহজে সেটাকে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা দ্রুত একবার এগুলো রিপিট করে দিই একটু। ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণ শব্দটি অত্যন্ত জড়িত। আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া, কিন্তু ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া। পর্বতের পাদদেশে শিলাখণ্ড গঠিত ভূমিরূপ হলো ভূপৃষ্ঠ। শিলা আওয়াজ করে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয় যান্ত্রিক আবহবিকারের ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে, ক্ষুদ্র কণা বিসরণের মাধ্যমে। কার্স্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের অঙ্গার যোজন প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি কি দেখি। প্রথম প্রশ্ন যেটা বলা হচ্ছে, রাসায়নিক আবহবিকারের ড্যাশ প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে। তোমরা জানো রাসায়নিক আবহবিকারের ফলে আমাদের ঘরেও যে লোহা সমৃদ্ধ শিলা থাকে, মানে লোহা থাকে, গ্রিল, সেখানে কিন্তু বায়ু এবং জলের মিলিত কার্যের ফলে মরচে পড়তে দেখা যায়। এটা নির্দিষ্ট একটা প্রক্রিয়া নামে চিহ্নিত করা হয়, যেটা আমরা এমসিকিউতে আলোচনা করেছি। বলো তো সেই প্রক্রিয়াটার নাম কি? একদম ঠিক বলেছো, জারণ প্রক্রিয়া, কারণ এটাকে বলা হয় অক্সিডেশন। তাহলে বায়ু, এই অক্সিজেনের উপস্থিতিতে ফেরাস অক্সাইড যেটা মরচে
তৈরি হয়, সেটা এই রাসায়নিক আবহবিকারের একটা অন্যতম শ্রেণীবিভাগ। ঠিক আছে, মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কি? কে বলতে পারবে? একদম সোজা, মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান হলো রেগোলিথ। কিভাবে তৈরি হয় একটু বলো তো আমাকে রেগোলিথ? আমরা কাকে বলবো রেগোলিথ? একদম ঠিক, যে এই যে আবহবিকারজাত বিভিন্ন পদার্থ, চূর্ণ বিচূর্ণ যে পদার্থ, যান্ত্রিক আবহবিকার হতে পারে বা রাসায়নিক আবহবিকার হতে পারে, এবং এই যে বিয়োজিত পদার্থ, শিথিল এবং নরম পদার্থের যে স্তর, এবং এই স্তর, এটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির পূর্বে একটা প্রাথমিক উপাদান বা প্রাথমিক অবস্থা। আবার এই রেগুলিথ তৈরি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু রেগোলিথ সৃষ্টি হয় বা তৈরি হয়। কোনো অঞ্চলে যদি রেগোলিথ তৈরি না হয় তাহলে সেখানে কিন্তু মৃত্তিকা সৃষ্টি হবে না, কারণ মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান হচ্ছে রেগোলিথ। রেগোলিথ হলেই তবেই সেখান থেকে মৃত্তিকার উৎপত্তি হবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে রেগোলিথ কি, কাকে বলে? সবার মনে পড়ছে পুরাতন পড়াগুলো? বুঝতে কারোর কি অসুবিধা হচ্ছে? সবাই কি খাতায় নোট ডাউন করছো ভালো করে? আমি কিন্তু ক্লাসের শেষে সবার খাতা চেক করব একবার। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি কে বলতে পারে। মৃত্তিকার সূক্ষ্ম ফাঁক দিয়ে নিচের জল উপরে উঠে আসার প্রক্রিয়া হলো ড্যাশ। হ্যাঁ, এটা আবার কি ধরনের প্রশ্ন? জল কি উপরের দিকে উঠে আসে? আসে, কিছু কিছু সময় উঠে আসে, কিন্তু আমরা যে অঞ্চলে বসবাস করি সেখানে মূলত আমরা কি দেখি? বৃষ্টির জল বা যে কোনো অংশেরই বা যেভাবেই জল আমরা পাই না কেন, সেই জল মৃত্তিকা বা মাঠের মাঝখানে যে ফাঁকা রয়েছে, যে ছিদ্রস্থান রয়েছে, ফাঁক ফোকর রয়েছে, সেইখান দিয়ে কিন্তু সেই জল নিচের দিকে চলে যায়, ধীরে ধীরে নিচের দিকে চলে যায়, গিয়ে ভৌমজলের ভান্ডার গড়ে তোলে। কিন্তু কোনো কোনো সময় দেখা যাচ্ছে এই মৃত্তিকার সূক্ষ্ম ফাঁক দিয়ে জল উপরে উঠে আসছে। এর নির্দিষ্ট প্রক্রিয়ার একটা নির্দিষ্ট নাম আছে, সেটা কেউ জানে? আচ্ছা, একদম ঠিক, কৈশিক প্রক্রিয়া। না, কারোর নাম যদি এখানে কৌশিক থাকে, কৌশিক কিন্তু বলিনি আমি, কৈশিক প্রক্রিয়া। ঠিক আছে, এই কৈশিক প্রক্রিয়াই হচ্ছে মৃত্তিকার নিচ থেকে মৃত্তিকার ছিদ্র বা ফাটল দিয়ে উপরের দিকে জল উঠে আসে। ক্লিয়ার? আচ্ছা, ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে হয় সেটা? নির্দিষ্ট একটা প্রক্রিয়া রয়েছে যেটা জৈব পদার্থ, এই যে হিউমাস বলা হচ্ছে, জৈব পদার্থ বা বিভিন্ন গাছের পাতা ডালপালা যখন পচে যায়, এই পচে যাওয়া অংশটাকে আমরা হিউমাস বলি। নির্দিষ্ট একটা প্রক্রিয়া এটা হিউমাসে পরিণত হতে দেখা যায়। সেই প্রক্রিয়াকে কি বলে, কে বলতে পারবে? একদম ঠিক, সেই প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। না, মিনারেলাইজেশন জিনিসটা আলাদা, সেটা হচ্ছে খনিজ পদার্থ যখন মৃত্তিকার উপরের স্তর থেকে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে নিচের যে বিভিন্ন স্তর রয়েছে সেখানে চলে যায়, তাকে খনিজকরণ বা মিনারালাইজেশন বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে হিউমিফিকেশন। হিউমাস তৈরি হওয়ার পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাই হচ্ছে হিউমিফিকেশন। বোঝা গেল তাহলে? আচ্ছা, বছরের পর বছর জমিতে একই ফসলের চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসলের চাষ হলো ড্যাশ পদ্ধতি। কি বলতো, একদম সহজ, ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একই জমিতে আমরা বারবার যদি একই ফসল চাষ করি সেক্ষেত্রে মৃত্তিকার গুণাগুণ
পুষ্টিগুণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, মৃত্তিকা ক্ষয় হয়ে যেতে পারে। তার জন্য বছরের বিভিন্ন সময় ঘুরিয়ে ঘুরিয়ে ফসলের যদি চাষ করি, সেই পদ্ধতিকে কি বলা হয়? শস্যাবর্তন পদ্ধতি বলা হয়ে থাকে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক একদম ছবির মাধ্যমে রেখেছিলাম, তীর চিহ্নের মাধ্যমে। প্রথমে যদি আমরা ধান চাষ করি, তারপরে আমরা আলু চাষ করতে পারি, তারপর বিভিন্ন শাকসবজি, ডাল এইসব চাষ করতে পারি। তাহলে দেখবি যে ডাল জাতীয় ফসল বা অন্য ফসল চাষ করলে তার যে শিকড় বা তার যে বেড়ে ওঠার ক্ষমতা, সেখানে মাটিকে আরো সমৃদ্ধ করে তোলে। তা আমরা অন্য ফসল যদি চাষ করি, তাহলে আমরা কিন্তু মাটির গুণাগুণ একদম পুরো সঠিক রাখতে পারবো এবং শস্য আমাদের খুব ভালোভাবে ফলবে। ঠিক আছে, তাহলে একটু রিপিট করে দিই। রাসায়নিক আবহবিকারের জারণ প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে। মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান হচ্ছে রেগোলিথ। মৃত্তিকার সূক্ষ্ম ফাঁক দিয়ে নিচের জল উপরে উঠে আসার প্রক্রিয়া হলো কৈশিক প্রক্রিয়া। হিউমিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়। বছরের পর বছর জমিতে একই ফসলের চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসলের চাষ হলো শস্যাবর্তন পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে, ড্যাশ আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়। তাহলে দেখো, আমরা কটা আবহবিকার সম্পর্কে জেনেছি? তিনটি: যান্ত্রিক, রাসায়নিক আর জৈব আবহবিকার। তো এখানে বলো, কোন আবহবিকারের ফলে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন লক্ষ্য করা যায়? ঠিক আছে, হ্যাঁ, শিলার আকৃতিগত পরিবর্তন যান্ত্রিক আবহবিকারের ফলে গঠিত হয়। তাহলে যান্ত্রিক আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়। শিলার সেখানে যে মূল খনিজের কিন্তু সেখানে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। ঠিক আছে, কিন্তু রাসায়নিক আবহবিকারে শিলার শুধু আকৃতি পরিবর্তন হয় না, শিলার ধর্মই সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? যান্ত্রিক আবহবিকার। এই যান্ত্রিক আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। ড্যাশ প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয়। চুনাপাথর এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। চুনাপাথর বিয়োজিত অর্থাৎ চুনাপাথরের সঙ্গে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই পদ্ধতির নাম বললেই কিন্তু এখানে সঠিক উত্তরটা আমাদের জানা হয়ে যাবে, বলা হয়ে যাবে। তাহলে বলো তো, কোন প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয়ে যায়? একদম ঠিক, চুনাপাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এটা যখন বিয়োজিত হয়, সেটা কিসে পরিণত হয়ে যায়? ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3(2). তাই তো? আচ্ছা, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি নামে পরিচিত? এটা হচ্ছে অঙ্গার যোজন প্রক্রিয়া। এই অঙ্গার যোজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চুনাপাথর বিয়োজিত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, স্বল্পমোচনকে বলা হয় ড্যাশ। স্বল্পমোচনকে কি বলা হয়? হ্যাঁ, স্বল্পমোচন আগে কাকে বলা হয় বলো? যে সমসত্ব শিলায় তাপের আদান প্রদান বা তাপের পরিবর্তনের জন্য শিলার উপরের স্তর কি হয়? পেঁয়াজের খোসার মতো ছেড়ে যায় বা ছাড়িয়ে যায়, তাই না? এবং একটা গোলাকার একটা ভূমিরূপ লক্ষ্য করা যায়। এই যে স্বল্পমোচন, এই স্বল্পমোচনের আরো একটা নাম রয়েছে। যেহেতু পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে যায়, সেই জন্য এটাকে আমরা কি নামে চিহ্নিত করতে পারি? অনিয়ন ওয়েদারিং। ঠিক আছে, তো এটাকে আমরা অনিয়ন ওয়েদারিং হিসাবেও চিহ্নিত করতে পারি বা বলতে পারি।
ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া হলো ড্যাশ। তাহলে বলো তো আবহবিকার কি করে? প্রথমে আবহবিকার বায়ুমণ্ডলের বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ করে, বিয়োজিত হয় এবং ক্ষয়জাত পদার্থগুলো সেই নির্দিষ্ট স্থানে পড়ে থাকে। এই পর্যন্ত হচ্ছে আবহবিকার। এবার এই ক্ষয়জাত পদার্থগুলো কে অপসারণ করে নিয়ে যায়? ক্ষয়ীভবন। তাহলে আবহবিকারের পরবর্তী যে পদক্ষেপ আসছে বা যে পদ্ধতি আসছে সেটি কি নামে পরিচিত? সেটি ক্ষয়ীভবন নামে পরিচিত। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাটেরাইট মাটি ড্যাশ প্রক্রিয়ার ফলে গঠিত হয়। এটা খুব ভালো একটা প্রশ্ন। ল্যাটেরাইট মাটি কিসের ফলে গঠিত হয়? এই ল্যাটেরাইট মাটি কোন শিলা থেকে তৈরি হয় জানো? একদম ঠিক চুনাপাথর গঠিত শিলায় যখন অঙ্গার যোজন তৈরি হয়, বা অঙ্গার যোজন তৈরি হয় না, অঙ্গার যোজন প্রক্রিয়া কার্যকরী ভূমিকা পালন করে, তখন সেই রাসায়নিক আবহবিকারের ফলে একটা লোহা কণা সমৃদ্ধ লাল রঙের একটা ভূ আস্তরণ লক্ষ্য করা যায়। এই যে লাল রঙের যে ভূ আস্তরণ, এর ফলে সেই জন্যই লাল রং থেকেই তৈরি হয় ল্যাটেরাইট মাটি। আর এই লাল রঙের যে ভূ আস্তরণ সেটাকে কি বলা হয় জানো? সেটাকে বলা হয় টেরা রসা। তো এই টেরা রসা সৃষ্টির ফলেই বা প্রক্রিয়ার ফলেই কিন্তু ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়। তাহলে সেই জন্য আমরা এখানে উত্তর যদি দিই যে এখানে অঙ্গার যোজন প্রক্রিয়ার ফলে গঠিত হয়, খুবই ভালো কথা, কিন্তু যদি উল্লেখ করে দাও অঙ্গার যোজন প্রক্রিয়ায় টেরা রসা সৃষ্টি হয়, তার ফলে এই ল্যাটেরাইট মাটি সৃষ্টি হতে দেখা যায়। বোঝা গেল সম্পূর্ণ উত্তর? কারোর এখানে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে? হয়নি, খুব ভালো। তাহলে আমরা একটু দ্রুত রিপিট করে দিই প্রশ্নগুলো ও প্রশ্নোত্তরগুলো। যান্ত্রিক আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়। অঙ্গার যোজন প্রক্রিয়ায় চুনাপাথর বিয়োজিত হয়। স্বল্প মোচনকে বলা হয় অনিয়ন ওয়েদারিং। আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া হলো ক্ষয়ীভবন। ল্যাটেরাইট মাটি অঙ্গার যোজনের প্রক্রিয়ার ফলে গঠিত হয়। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে যে কটা প্রশ্ন এখনো পর্যন্ত আমরা আলোচনা করেছি? কারোর কি বুঝতে কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে? খুব ভালো কথা। এবার যে পরবর্তী প্রশ্ন আসছে সেটা বলা হচ্ছে ভারতের জলবায়ুতে ড্যাশ আবহবিকারের প্রাধান্য রয়েছে। অর্থাৎ আমরা যে জলবায়ুতে বসবাস করি, আমাদের জলবায়ুর নাম কি? মৌসুমী জলবায়ু, মৌসুমী আর্দ্র জলবায়ু। দেখবে আমাদের এই যে ভারতবর্ষের জলবায়ু সম্পূর্ণ কিন্তু শুষ্ক প্রকৃতির জলবায়ু নয়, বা প্রচন্ড উষ্ণ প্রকৃতির জলবায়ু নয়। একমাত্র মরুভূমিতেই শুষ্ক এবং উষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। এই শুষ্ক উষ্ণ জলবায়ুতে সেখানে মূলত যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, সেটা একটা নির্দিষ্ট অঞ্চলে। কিন্তু সমগ্র ভারতের কথা যদি আমরা আলোচনা করি বা জিজ্ঞাসা করা হয় এই ভারতের জলবায়ুতে কোন আবহবিকারের প্রাধান্য রয়েছে বা লক্ষ্য করা যায়, তাহলে আমাদের কিন্তু কি বলতে হবে? সঠিক উত্তর এখানে রাসায়নিক আবহবিকার। কারণ রাসায়নিক আবহবিকার কখন হয়? রাসায়নিক আবহবিকার হয় যেখানে আর্দ্রতার পরিমাণ একটু বেশি লক্ষ্য করা যায়, সেখানে এই রাসায়নিক আবহবিকার হতে দেখা যায়। সেই জন্য ভারতের জলবায়ু পরিপ্রেক্ষিতে যান্ত্রিক আবহবিকার অপেক্ষা রাসায়নিক আবহবিকারের গুরুত্ব এবং প্রাধান্য বেশি। বোঝা গেল সবার? আচ্ছা, আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো ড্যাশ সৃষ্টি। বলতো আবহবিকারের ফলে
যে পদার্থ তৈরি হয় বা যে উপাদান তৈরি হয় তার উপরে ভিত্তি করে কিন্তু এই পুরো পরিবেশ আজকে বেঁচে রয়েছে। বাস্তুতন্ত্র, যত উদ্ভিদের কার্যকারিতা রয়েছে বলেই কিন্তু আমরা মানুষ তাদের উপর নির্ভর করে বেঁচে রয়েছি। একদম ঠিক, সেটা হচ্ছে মৃত্তিকা বা মাটি। এই মৃত্তিকা বা মাটি যদি সৃষ্টি না হয় বা উৎপত্তি না হয় আবহবিকারের ফলে, তাহলে আজকে কিন্তু পরিবেশ এই শস্য শ্যামলা সবুজ আমরা দেখতে পেতাম না, তাই না? সেই জন্য আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো মৃত্তিকা সৃষ্টি, এবং এই মৃত্তিকা সৃষ্টি হতে গেলে প্রাথমিক যে উপাদান লাগে সেটা কি? রেগোলিথ। এই রেগোলিথ থেকেই মৃত্তিকার উৎপত্তি হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার বলা হচ্ছে মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ কি? তো মাটি ক্ষয় কি কি কারণে হয়? বিভিন্ন প্রাকৃতিক কারণ রয়েছে, মানবিক বিভিন্ন কারণ রয়েছে। তো মানবিক কারণের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কারণ তোমাদের কাছে কোনটি বলে মনে হয়? সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে বৃক্ষছেদন, তাই তো? তো বৃক্ষছেদনের, যেটা আমরা গাছ কেটে ফেলছি, অপরিণত গাছ কেটে ফেলছি, তাদের যে শিকড় মাটির সাথে যে তাদের সঙ্ঘবদ্ধভাবে জুড়ে থাকে সেই অংশ নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু এই যে মানবীয় কারণ, এর ফলে কিন্তু মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এবং এছাড়াও পশুচারণ রয়েছে বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ রয়েছে, সেগুলো রয়েছে, কিন্তু মূল কারণ হচ্ছে কিন্তু বৃক্ষছেদন বা গাছ কাটার ফলে এই মাটির ক্ষয় সব থেকে দ্রুত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েদারিং বলা হয় ড্যাশকে। একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা পদ্ধতি রয়েছে যেটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ওয়েদারিং। এই রেক্টেঙ্গুলার ওয়েদারিং, রেক্টেঙ্গুলার ওয়েদারিং, দেখো, যান্ত্রিক আবহবিকার নির্দিষ্ট একটা প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে যে বড় বড় উল্লম্ব শিলাস্তর থাকে, সেই শিলাস্তরগুলো সেটা হচ্ছে সমসত্ব শিলা। তো এই সমসত্ব শিলাস্তরগুলো যখন আবহবিকারের ফলে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বা জ্যামিতিক পদ্ধতিতে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়, বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়, এই যে পদ্ধতি, এটাকে বলা হয় প্রস্তরচায়ী খণ্ডীকরণ। ছবিটা একটু মনে করে দেখো, সেই প্রস্তরচায়ী খণ্ডীকরণ সেটা কিন্তু একদম জ্যামিতিক আকারের পদ্ধতি, আয়তাকার পদ্ধতি হিসাবে কিন্তু ব্লকগুলো ধীরে 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 বিচ্ছিন্ন হয়ে যায় বা খণ্ডীকরণ হয়ে যায়। এটাকে বলা হয় প্রস্তরচায়ী খণ্ডীকরণ। বুঝতে পারলে তাহলে সবাই? তাহলে একটু দ্রুত বলে দিই। ভারতের জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য রয়েছে। আবহবিকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো মৃত্তিকা সৃষ্টি। মাটি ক্ষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় কারণ বৃক্ষছেদন। রেক্টেঙ্গুলার ওয়েদারিং বলা হয় প্রস্তরচায়ী খণ্ডীকরণকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জাস্ট খুব দ্রুত একটু আলোচনা করে নেব সত্য মিথ্যা প্রক্রিয়া। আমরা যে প্রসেসগুলো আলোচনা করছি বেশিরভাগই উত্তর আমরা মানে অন্যভাবে আলোচনা করেছি। তো এখানেও ঠিক ভুলের জন্য প্রত্যেকটা প্রশ্নের মান 1 নাম্বার করে রাখা হয়েছে। আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া। আবহবিকার কি প্রক্রিয়া? স্থৈতিক প্রক্রিয়া। এটা গতিশীল বলা হয়েছে, মানে উত্তরটা ভুল উত্তর। নদীর ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া। এটা ক্ষয়ীভবন প্রক্রিয়া কাজ করার জন্য নদী, হিমবাহ, বায়ুর কাজ শক্তিশালী ভূমিকা হিসেবে কাজ করে। তাহলে এখানে কথাটা ঠিক না ভুল? একদম ঠিক। পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া। কি মনে হয় তোমাদের? পুঞ্জিত ক্ষয় হয় অভিকর্ষ শক্তির জন্য, আর ক্ষয়ীভবন হয় প্রাকৃতিক শক্তির জন্য। তাহলে পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন প্রক্রিয়া কি এক জিনিস? নয়, তাহলে এটা ভুল। হিমালয় অঞ্চলে বর্ষাকালে ধস বেশি নামে, কথাটা ঠিক না ভুল? বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে শিলার বিভিন্ন ফাটলের মধ্যে জল প্রবেশ করে,
জল প্রবেশ করে মৃত্তিকার স্তরগুলো কি করে দেয়, আলগা হয়ে যায়, তার ফলে এখানে ধস নামতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা ঠিক না ভুল? এটা ঠিক। অতি উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যে যান্ত্রিক আবহবিকার ঘটে। তাহলে অতি উচ্চ পার্বত্য যে অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে কি হয়, তুষারের ফলে যান্ত্রিক আবহবিকার ঘটে। এই তুষার কার্যের ফলে যে যান্ত্রিক আবহবিকার ঘটতে দেখা যায়, এবং সেখানে যখন কোনো ফাটলের মধ্যে জল জমে যায়, সেই জল বরফে পরিণত হলে কত % আয়তনে বাড়ে বলো তো? 9% আয়তনে বেড়ে যায়। যখন আয়তনে বেড়ে যায় তখন সেই অঞ্চলের পাথরকে ফাটিয়ে দেয়, স্ক্রি বা ট্যালাসে পরিণত হয়ে যায়। তো সেই জন্য তুষারের কার্যে যান্ত্রিক আবহবিকার উচ্চ পার্বত্য অঞ্চলেই লক্ষ্য করা যায়। কথাটা ঠিক না ভুল? তাহলে ঠিক। তাহলে বোঝা গেল এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর। অতি শীতল জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের মাত্রা খুব বেশি। অতি শীতল অর্থাৎ যেখানে তুষার কার্যের প্রাধান্য বেশি, তাহলে সেখানে কি রাসায়নিক আবহবিকার কাজ করতে পারবে? পারবে না। কোন আবহবিকার কাজ করবে? যান্ত্রিক আবহবিকার, তুহিন খণ্ডীকরণ, তাই তো? অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলায় রাসায়নিক আবহবিকার ঘটে। কথাটা ঠিক না ভুল? অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলায় কিন্তু রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়, যেমন চুনাপাথর গঠিত শিলায়। তাহলে কথাটি ঠিক। মৃত্তিকা উৎপত্তির প্রাথমিক পর্যায়ে রেগোলিথ সৃষ্টি হয়। কথাটা ঠিক না ভুল? এই যে মৃত্তিকা তৈরি হয় আবহবিকার প্রক্রিয়ার ফলে একটা আস্তরণ গড়ে ওঠে, নরম পাতলা স্তর, যেটাকে রেগোলিথ বলা হয়। এই রেগোলিথ থেকেই পরবর্তীতে বিভিন্ন ধাপের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হতে দেখা যায়। তাহলে কথাটা ঠিক। ইলুভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকার এ স্তরে কার্যকর হয়। ইলুভিয়েশন প্রক্রিয়া কার্যকর হয় কোন স্তরে? বি স্তরে। আর এ স্তরে কার্যকর হয় এলুভিয়েশন স্তর বা এলুভিয়েশন কাজকর্ম। তাহলে কথাটি ভুল। বৃক্ষছেদন মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ। আমরা একটু আগে আলোচনা করলাম শূন্যস্থানে পূরণে। তো বৃক্ষছেদন মৃত্তিকা ক্ষয় করতে অন্যতম ভূমিকা পালন করে, যেটা একটা মানবীয় কারণ, তাই না? তাহলে বৃক্ষছেদন মৃত্তিকা ক্ষয়ের একটা অন্যতম কারণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এ পর্যন্ত সবাই এগুলো নোট ডাউন করেছো? খুব ভালো। তাহলে এতক্ষণে আমরা যা যা আলোচনা করলাম, শূন্যস্থান পূরণ বেশ অনেকগুলো আলোচনা করলাম, প্রায় 20টার মতো। সত্য মিথ্যা 10টি আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাস এখানে শেষ হয়ে যাওয়ার জন্য, সময় অতিবাহিত হয়ে যাওয়ার জন্য, আরও 10টি সত্য মিথ্যা আমরা পরবর্তী ক্লাসে 2-1 কথায় প্রশ্ন উত্তরের সাথে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, এবং যে প্রশ্নগুলো উত্তর আমি তোমাদের খাতায় নথিবদ্ধ করতে বলেছি বা আলোচনা করেছি, সেটা তোমরা অবশ্যই ভালোভাবে একটু নিজেরা দেখে আসবে। পরবর্তী দিনে আমি কিন্তু সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।